আসসালামাইকুম। চলে আসলাম পরবর্তী 31 থেকে আজকে আমরা 60 পর্যন্ত সলভ দিব ইনশাল্লাহ। তো চলেন দেখি। তো কি বলছে যে অঙ্গ সংস্থানের সাদৃশ্যের উপর ভিত্তি করে উদ্ভিদের যে শ্রেণীবিন্যাস করা হয়। তো অঙ্গ সংস্থান মানে অঙ্গের সাদৃশ্য, অঙ্গের তোমার আমার সাদৃশ্য থাকতেই পারে। এই অঙ্গের সাদৃশ্যের উপর ভিত্তি করে উদ্ভিদের একটা শ্রেণীবিন্যাস করা হয়। তো সেটা হচ্ছে যে আমি ভাবছিলাম জাতিজনী শ্রেণীবিন্যাস হবে, বাট এটা অ্যান্সার হবে প্রাকৃতিক। তাহলে অঙ্গের ওপর যে শ্রেণীবিন্যাসটা মানে তোমার অঙ্গ আমার অঙ্গ সেম, তাই না? তো সেই ক্ষেত্রে আর কি এটা মানে প্রাকৃতিকভাবেই তো হচ্ছে। ফাইন। বিভিন্ন উদ্ভিদের মধ্যে সামগ্রিক অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যেসব শ্রেণীবিন্যাস রচিত হয় সেগুলোকে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বলে। ঠিক আছে? বিভিন্ন উদ্ভিদের মধ্যে দেখো, উদ্ভিদের মধ্যে অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হয়েছে তাকে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বলে। এক্ষেত্রে উদ্ভিদের পুষ্প চরিত্র, অন্তর্গঠন, ভ্রূণ চরিত্র, ঠিক আছে? আচ্ছা, উদ্ভিদের শ্রেণীবিন্যাস কিন্তু এটা মানুষের না। আচ্ছা, হ্যাঁ, প্রভৃতি বৈশিষ্ট্য সাদৃশ্যযুক্ত উদ্ভিদেরা একই গ্রুপে থাকে, তাই না? ভ্রূণ চরিত্র এসব, অন্তর্গঠন, পুষ্প চরিত্র থাকে, কিন্তু এরা তাদের উৎপত্তি ও বিবর্তনের দিক থেকে সম্পর্কযুক্ত নাও হতে পারে। উৎপত্তি আর যে বিবর্তন, ঠিক আছে, উৎপত্তির দিক থেকে এক নাও হতে পারে, বিবর্তনের দিক থেকে এক নাও হতে পারে। ঠিক আছে, এই আর কি। রুই মাছের লার্ভার বায়োথলি কত ঘন্টা পর ডিম্বাকার ধারণ করে? রুই মাছের লার্ভার রুই মাছের কি বলতো, লার্ভার বায়ুথলি কত ঘন্টা পর ডিম্বাকার ধারণ করে? আচ্ছা, এরা আমরা মনে হয় এর আগের একটা কোশ্চেনে পড়ছিলাম। ঠিক আছে, এটা 72 ঘন্টার পর আর কি বায়ুথলি ডিম্বাকার ধারণ করে। দেখি 34 ঘন্টার পর লার্ভার বক্ষ পাখনা নিচের ঠোঁট স্পষ্ট দেখা যায়। লার্ভার কি হয়, যে বক্ষ পাখনা, বক্ষ অঞ্চলে যে পাখনা আর নিচের যে ঠোঁট, ঠিক আছে, সেটা স্পষ্ট হয় 36 ঘন্টা পর। ফাইন। এরপর 72 ঘন্টা পর লার্ভার যে বায়ুথলি লার্ভার, আচ্ছা আমরা এর আগের বার কোশ্চেনে 48 ঘন্টা বললাম না, নাকি 72ই ছিল? ও 72ই ছিল, না 72ই ছিল। ফাইন ফাইন ফাইন, 72ই ছিল। আচ্ছা, বা লার্ভার 48 ঘন্টা পর আর কি কী হয়, 6 থেকে 6.4 মিলিমিটার হয় এবং ডিম্বাকার ধারণ করে এবং বক্ষ পাখনা স্পষ্ট হয়। কুসুমথলি বিলীন হয়ে যায়, কুসুমথলি বিলীন হয়ে যায়, লার্ভার দশার সমাপ্তি ঘটে। 72 ঘন্টা পর তাহলে কী হয়, লার্ভার বায়ুথলি ডিম্বাকার ধারণ করে এবং বক্ষীয় পাখনা স্পষ্ট হয়, কুসুমথলি বিলীন হয়ে যায় এবং লার্ভা দশার সমাপ্তি ঘটে। 96 ঘন্টার পর লার্ভার মুখ স্পষ্ট হয়ে খাদ্য গ্রহণ শুরু করে। 96 ঘন্টা পর কী হয়, লার্ভার মুখটা আর কি স্পষ্ট হয়, তাই না? তো তখন আর কি সে খাদ্য গ্রহণ করতে পারে এই 96 ঘন্টা পর। ঠিক আছে, তো 96 ঘন্টার পর কী হয়, লার্ভার মুখ স্পষ্ট হয়ে, আচ্ছা, তো 96 ঘন্টা পরে এই কাহিনিটা ঘটে আর কি, লার্ভার মুখটা যেটা সেটা স্পষ্ট হয় আর কি, তাই না? সে তখন সে খাদ্য গ্রহণ করতে পারে, মানে মুখ মুখ যে খাবে সেটা মানে তোমার এই 4 দিন পর হয়। কুসুমথলি প্রায় মিলিয়ে যায়, কুসুমথলি কি হয়, প্রায় মিলিয়ে যায়, তাই না? কুসুমথলি প্রায়, এবং এটি ধানিপানা আঙ্গুলিপনা হিসেবে পরিচিত হয়, এবং এটি ধানিপানা বা আঙ্গুলিপনা হিসেবে পরিচিত হয়। ঠিক আছে, 96 ঘন্টা পর লার্ভার মুখ স্পষ্ট হয়ে খাদ্য গ্রহণ শুরু করে। তাহলে 96 ঘন্টা পর কি হয়, লার্ভার মুখটা আর কি তোমার একটু স্পষ্ট হয়ে যায়, হতেই পারে লার্ভার মুখটা স্পষ্ট হয়ে, বুঝছো? তো 96 ঘন্টা পর কি হয়, লার্ভার যে মুখটা, তাই না, তো লার্ভার মুখটা স্পষ্ট হয়ে লার্ভার মুখ কুসুমথলি প্রায় আর কি মিলিয়ে যায় এবং এটি ধানিপনা আঙ্গুলিপনা হিসেবে পরিচিত হয়। ফাইন গেল। তো সেটা আর কি তোমার এই খাদ্য খায় 96 ঘন্টা পর। হ্যাঁ এমান বলো। না না না, হ্যালো, না না না। কোনটি গর্ভ শীর্ষ পুষ্প? ঠিক আছে, গর্ভ শীর্ষ পুষ্প এটা আমরা একটা বইয়ে পড়ছিলাম। কোনটি গর্ভ শীর্ষ পুষ্প, তাই না? আচ্ছা, তো গর্ভ শীর্ষ পুষ্প আমি যদি একটু আমার বই থেকে দেখাই, এটা আমার পড়া ছিল আর কি, নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টার। আমি একটু আরেকবার বলি, তাহলে একটু রিভাইজ হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে, দেখি কই আছে। হ্যাঁ পাইছি। ঠিক আছে। তো গর্ভ শীর্ষ পুষ্প, তো চলো আমরা ফার্স্টে আসি গর্ভ পাদপুষ্প থেকে। ঠিক আছে, গর্ভ পাদপুষ্প থেকে আসি আমরা। তো এটা আমরা এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে যে
ঠিক আছে, পুষ্প নিয়ে আমরা কথা বলবো এখন, ঠিক আছে। তো গর্ভপাদ পুষ্প, পাদ মানুষ পাদ দেয়, তাই না? সেই পাদ মারাটা একটা হাইপ হয়ে গেছে এখন, সেটার ইংলিশ হচ্ছে হাইপোগেনাস। গর্ভপাদ পুষ্প হচ্ছে যে তোমার এই পুষ্পটা আসলে নিচে থেকে উৎপন্ন হচ্ছে, তাই না? এবং এখানে যে গর্ভাশয়টা থাকতেছে এটা বুঝতেছো যে পুষ্প, পাদ দেশে আর কি পুষ্প থাকতেছে, আর এখানে একটা তোমার গর্ভাশয় থাকে, সেটা আর কি তোমার এই পুষ্পের উপরে থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে অধিগর্ভ গর্ভাশয় বা সুপিরিয়র ওভারি। যেমন আমি এটা মনে রাখতাম সজধা, সরিষা, জবা, ধান, ঠিক আছে। আমি কি, আচ্ছা ক্যামেরা তো আসলে ঘুরান সম্ভব না, ঠিক আছে, ক্যামেরা আসলে ঘুরান সম্ভব না। ওকে, ক্যামেরা ঘুরান সম্ভব না, না স্যার আমি আসলে বই থেকে দেখাতাম। আচ্ছা আমার কথাই তাহলে শোনো, ঠিক আছে। তারপরে তারপরে যেটা আছে গর্ভকটি পুষ্প। গর্ভকটি পুষ্প মানে পুষ্পটা তোমার চারিদিকে, এবং এখানে আর কি তুমি অর্ধ অধিগর্ভ গর্ভাশয় পাবা, মানে গর্ভাশয়টাও আর কি চারিদিকেই বলা যাচ্ছে, মানে এদের আর কি কোনো উপর নিচে নাই, তাই না? আচ্ছা, তো অর্ধ অধিগর্ভ গর্ভাশয়, অর্ধ অধিগর্ভ। তো গর্ভকটি পুষ্প যেহেতু চারদিকে, এবং এখানে তুমি অর্ধ অধিগর্ভ গর্ভাশয় পাচ্ছ, হাফ সুফ্লিওর ওভারি, মানে অধিগর্ভ আগে জাস্ট একটা অর্ধ বসাই দিলেই হচ্ছে। এবার এটা পেরিগাইনাস, এটা কি শিগো দ্বারা মনে রাখতে পারো, শিমগোলাপ। তারপরে গর্ভ শীর্ষ পুষ্প, তাই না? তো গর্ভ শীর্ষ পুষ্পের ক্ষেত্রে কি হচ্ছে, গর্ভ শীর্ষ পুষ্পর ক্ষেত্রে পুষ্পটা আর কি উপরে থাকতেছে, আর হচ্ছে আমাদের যে গর্ভাশয়টা সেটা নিচে থাকতেছে, তাই না? সেটাকে আমরা বলতে পারি অধগর্ভ গর্ভাশয়, রাইট, অধগর্ভ গর্ভাশয়। হ্যাঁ, অধগর্ভ, এই গর্ভাশয়টা নিচে আছে। আচ্ছা, তো এটার উদাহরণ হচ্ছে কি বলতো, কুমড়া, পেয়ারা, কুমড়া, পেয়ারা, লাউ, ঠিক আছে, কুমড়া, লাউ, পেয়ারা, এভাবে মনে রাখতে পারো। এখানে একটা উদাহরণ, মানে লাউটা আর কি তোমার এই আবুল হাসান স্যারের বইয়ে আর কি লাউটা দেওয়া ছিল না, বাট আমি এক্সট্রা করে লিখছি, হয়তো অন্য কোনো রাইটারের বইয়ে, সম্ভবত মাজেদা ম্যামের বইয়ে হয়তো ছিল, বা অন্য কোনো আজিবুর স্যারের বইয়ে ছিল হয়তো। তো কুমড়া, লাউ, পেয়ারা এটা হচ্ছে গর্ভশীর্ষ পুষ্প আর কি। তো কুমড়া, লাউ সবসময় এক জায়গায় থাকে, এটা মনে রাখবে, আর পেয়ারার সাথে আছে, ঠিক আছে। গর্ভশীর্ষ মানে কি, এখানে আর কি ইনফিরিয়র ওভারি থাকবে, যেটা কিনা অধগর্ভ গর্ভাশয়, নিচ থেকে উঠবে, পুষ্পটা উপরে আছে, ফাইন। আচ্ছা, পুষ্পাক্ষ প্রসারিত হয়ে পেয়ালা আকৃতি ধারণ করে, কি হয়, এই যে আমাদের যে পুষ্পাক্ষটা এটা প্রসারিত হয়ে আর কি পেয়ালাকৃতি ধারণ করে, পুষ্পের যে অক্ষ, ঠিক আছে, গর্ভাশয়ের পাদ দেশে সংযুক্ত থাকে, গর্ভাশয়ের পাদ দেশে সংযুক্ত থাকে, ঠিক আছে। আচ্ছা, পুষ্পাক্ষ প্রসারিত হয়ে আর কি তোমার এই পিয়ালাকৃতির পুষ্পাক্ষ যেটা, এটা আর কি তোমার প্রসারিত হয়ে পুষ্পের যে অক্ষটা, তাই না? তো পুষ্পের যে অক্ষটা এটা আর কি তোমার এই প্রসারিত হয়ে আর কি পিয়ালাকৃতি ধারণ করে। তো পুষ্পাক্ষ কি হয়, পুষ্পাক্ষ হচ্ছে যে প্রসারিত হয়ে পেয়ালাকৃতি ধারণ করে, ওকে। ঠিক আছে, পুষ্পাক্ষ কি হয়, প্রসারিত হয়ে একটা পিয়ালের মতো একটা আকৃতি ধারণ করে। আচ্ছা, গর্ভাশয় পাদ দেশে সংযুক্ত থাকে আর কি, যাই হোক এগুলো লাগবে না। পুষ্পের গর্ভাশয় তো পাদ দেশে থাকবে, হ্যাঁ নিচে থাকবে, এই জন্য তো পুষ্প পড়ে। তো পুষ্পের অবশেষ 3টি স্তবক গর্ভাশয়ের উপরে পর্যায়ক্রমে সজ্জিত থাকে, এরা হচ্ছে অধগর্ভ গর্ভাশয়, ফাইন গেল, এটা বুঝা লাগবে না, ফাইন। দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক নির্ভর ধাপে কোনটি ব্যবহৃত হয় না? তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক নির্ভর ধাপে কোনটি ব্যবহৃত হয় না? তো কার্বন ডাইঅক্সাইড আর কি ব্যবহৃত হয় না আর কি। আমি এখানে ভাবছিলাম যে পানি হয়তো ব্যবহৃত হয় না। আলোক নির্ভর মানে কি, মানে এখানে আলোর দরকার হচ্ছে, ঠিক আছে, আলোর দরকার হচ্ছে, তাই না? তো আলোর দরকার হচ্ছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক নির্ভর ধাপে কী কী দরকার হয় সেটা দেখো। তো সূর্যালোকের তো মাস্ট বি দরকার হবেই, কারণ এখানে আর কি তোমার সূর্যের আলো তো লাগতেছে, সো সূর্যালোক দরকার পড়তেছে আলোক নির্ভর ধাপে। ক্লোরোফিলের দরকার পড়তেছে না, স্যার খাদ্য কীভাবে তৈরি করবে? পানিরও দরকার পড়বে, বাট কার্বন ডাইঅক্সাইডের দরকার পড়বে না, এটা পুরাই আনএক্সপেক্টেড ছিল। ভাবছিলাম পানির হয়তো দরকার পড়বে না, বাট এখানে কার্বন ডাইঅক্সাইড দরকার পড়বে। আলোক নির্ভর পর্যায়ে এটিপি ও NADPH2 আর কি উৎপন্ন হয়, মানে আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়, এটাই আর কি তোমার সালোক সংশ্লেষণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক নির্ভর ধাপে কোনটি ব্যবহৃত হয় না? সো ব্যবহৃত হয় কোনগুলো সেগুলো দেখো। পানি ব্যবহৃত হচ্ছে, সূর্যালোক, ক্লোরোফিল ব্যবহৃত হচ্ছে, মানে দিনের বেলায় পানিও ব্যবহৃত হচ্ছে, দিনের বেলায় কার্বন ডাইঅক্সাইড দরকার নেই, ঠিক আছে। আচ্ছা,
তারপর নিচে কোন অঙ্গাণুটি কোষে ট্রান্সলেশন, আচ্ছা ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে জড়িত? তো ট্রান্সলেশন মানে কি, ওই যে প্রোটিন তৈরি করা, তাই না? যে প্রোটিন তৈরি করাটাই হচ্ছে যে ট্রান্সলেশন। ডিএনএ থেকে আরএনএ, এমআরএনএ যখন প্রোটিন তৈরি করে সেটার ট্রান্সলেশন। ট্রান্সলেশন বলতে বোঝায় আরএনএ থেকে প্রোটিন তৈরির ব্যাপারটা, এই যে বলছেই আরএনএ থেকে প্রোটিন তৈরির যে ব্যাপারটা, এই কাজটি রাইবোজোম করে থাকে। রাইবোজোমে এমআরএনএ ও টিআরএনএর সহযোগিতায় প্রোটিন সংশ্লেষ হয়। রাইবোজোমে কি হয়, এই এমআরএনএ আর টিআরএনএর সহযোগিতায় আর কি প্রোটিনটা আর কি সংশ্লেষ হয়। তাহলে এখানে আমি থাকতেছি এবং তুমিও থাকতেছো, মানে আমি এমআরএনএ এবং তুমি টিআরএনএ। আমার আর তোমার বন্ধনে এমটি 15। সো রাইবোজোম করে থাকে, তাই না? সো রাইবোজোমে আর কি এই যে আমি মানে কি এম, তাই না? তো রাইবোজোমে, তো তোমার রাইবোজোমে তো আরএনএ থাকবেই, তো রাইবোজোমে এমআরএনএ মানে আমি আছি এবং তুমিও আছো টিআরএনএ, এটার ফলে কিন্তু প্রোটিন তৈরি হচ্ছে। ফাইন, গেল এটা। গোল্ডেন রাইস কোন ধরনের ধান? ভাই এটা এবার আমাদের কিসে গুছে 23-24 আসছিল, বাট অপশনগুলো একটু অন্যরকম ছিল। ঠিক আছে, অপশনগুলো ক্যারোটিন না কারো কী কী ছিল, যে হোক ওইটা আমার একটু ভিডিও আছে কৃষি কোশ্চেন, ওইটা আপনি খুঁজলেই পাবেন আর কি। মানে কৃষি 23-24 যে কোশ্চেনটা আসছিল আর কি, ওইটার আমি একটা মানে ছবি তুলে একটা ভিডিও দিছি, তো আপনি দেখেন কোশ্চেনটা। আচ্ছা, তো এটা একটু জেনেটিক্যালি মডিফাইড রাইস আর কি, তাই না? তো বিজ্ঞানী যে এখানে বলাই আছে যে ইঙ্গোপট্রিকাস, ঠিক আছে, ইঙ্গোপট্রিকাস ও তার সহযোগী তারা এই গোল্ডেন সুপার রাইস ধানটা আর কি উদ্ভাবন করেন। এটি ভিটামিন এ, এখানে ভিটামিন এ থাকবে এবং রক্তশূন্যের ঘাটতি পূরণ করে। রক্তশূন্যতা যদি তোমার থেকে থাকে তাহলে তুমি এটা খেও, গোল্ডেন রাইস। এবং ভিটামিন এর অভাবে কি হয়, রাতকানা রোগ হয়, তাই না? তোমার যদি ভিটামিন এ তোমার দেহে না থাকে তাহলে তুমি আর কি রাতে তুমি কানা হয়ে যাবা। কোনটি আদিকোষী? ভাবছিলাম উলোথ্রিক্স আদিকোষী। উলোথ্রিক্স আমার মানে মানে তোমার এই ওয়াইফাই এর নামটা দেওয়া ছিল আর কি, যদি এখন চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, তো কোনটি আদিকোষী? তো আদিকোষীটা হচ্ছে যে ব্লু গ্রিন, নীল সবুজ আলগি, রিক্কিয়া মুকর, ঠিক আছে, রিক্কিয়া মুকর এগুলো কিন্তু কোনোটাই হবে না। রিক্কিয়া মুকর মানে এরা মনে হয় আপডেট, তাই না? রিক্কি পন্টিং, মুকর। আচ্ছা, আলো থেকে সবাই আর কি মানে আপডেট, খালি ব্লু গ্রিন আলগি এটাই হচ্ছে আমাদের মানে কি বলবো আদিকোষী, আর বাদ বাকি সবাই আর কি প্রকৃতকোষী নাকি। আচ্ছা দেখো কি বলছে, মাইকোপ্লাজমা, আচ্ছা মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, ইসেশিয়া কোলি, সায়ানোব্যাকটেরিয়া। আচ্ছা, ইসেশিয়া কোলিটা আর কি আদিকোষী, ব্যাকটেরিয়া, ইসেরশিয়া। সো মাইকোপ্লাজমা এটা একটা আদিকোষী এবং সবচেয়ে ক্ষুদ্র আর কি। ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে ইসেরশিয়া কোলি, ইকোলাই ব্যাকটেরিয়া, ইসেরশিয়া, সায়ানোব্যাকটেরিয়া। ব্লু গ্রিন অ্যালগি, তাই না? ব্লু গ্রিন অ্যালগি। রে আচ্ছা, আমি একটু বল প্র্যাকটিস করতেছিলাম। যাই হোক, সায়ানোব্যাকটেরিয়াকে বলা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি। তুমি যদি ইসেশিয়া কোলি থাকতো ওইটাও দিতে হয় আদিকোষী, মাইকোপ্লাজমা থাকলে ওইটাও দিতে হয়। ব্লু গ্রিন অ্যালগি মনে রাখে সব জীবের কি আদিকোষী, তার মানে এরা সবই মনে রাখ যা সব জীবে। অ্যামিবা আদিকোষী, মাইকোপ্লাজমা আদিকোষী, অ্যামিবা আদিকোষী, ইসেশিয়া কোলি আদিকোষী, সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে ব্লু গ্রিন নীল সবুজ অ্যালগি তো আদিকোষী। ফাইন, গেল। কোনটি নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য নয়? চলো আগে বৈশিষ্ট্য দেখি। প্রাণীরা সিরোসিলামেট, হ্যাঁ সিরো মানে লুকায়িত সিলোমেট এদের থাকবে, অপ্রকৃত সিলোমেট এবং অখণ্ডায়িত, ঠিক আছে। অখণ্ডায়িত যদি না মনে থাকে, সিরোসিলামেটের তো তোমার মনে আছে, তার মানে এটাও অখণ্ডায়িত নেমাটোডা। ফাইন, আমি ভাবছিলাম এরা হচ্ছে ইলাস্টিন নির্মিত অঘোষিত, হবে না, বাট এরা আর কি ইলাস্টিন নির্মিত অঘোষিত, মানে আর কি এটাও সঠিক। মানে বৈশিষ্ট্যগুলো আর দেখতেছি আর কি, এটাও বৈশিষ্ট্যের মধ্যে পড়তেছে। ইলাস্টিন নির্মিত অকোষীয়, যৌন দ্বিরূপতা বা সেক্সুয়াল ডাইমারফিজম, তাই না, সেটা দেখাবে। নেফ্রিডিয়া নামক রেচনতন্ত্র থাকবে, এটা মানে অ্যানেলিডার থাকে। এটা কার থাকে? অ্যানেলিডা, ঠিক আছে, অ্যানেলিডার থাকে নেফ্রিডিয়া নামক রেচনতন্ত্র। সো
তো নেমাটোডাতে তাহলে কী থাকবে তোমার সিডোসিলোমেট থাকবে, মানে অপ্রকৃত সিলম বা লুকায়িত সিলম। এখানে এরা হচ্ছে অখণ্ডকায়িত, এটা একটা। তারপরে নেমাটোডা আর কি ইলাস্টিন নির্মিত অকোষীয়, এটা মনে রেখো যে নেমাটোডা কি, এরা নেমাটোডা হচ্ছে যে ইলাস্টিন নির্মিত একটা অকোষীয়, তাই না? নেমাটোডাতে ইলাস্টিন থাকবে, ইলাস্টিন দিয়ে তৈরি হবে এবং এরা অকোষীয় হবে। আচ্ছা, ঠিক আছে, নেমাটোডারা ইলাস্টিন দিয়ে তৈরি হবে এবং অকোষীয়। যৌন দ্বিরুমতা বা সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। নেমাটোডা প্রাণীর কয়েকটা বৈশিষ্ট্য, যে দেখো ত্রিস্তরীয় এরা, সিডোসিলোমেট অখণ্ডকায়িত, দ্বিপার্শ্বীয় প্রতিসম, যৌন দ্বিরুমতা বা সেক্সুয়াল ডাইমরফিজম পাবে, শ্বসনতন্ত্র বা রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত, শ্বসনতন্ত্র রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। আয় হাই, এটা তো সেই ছিল। দেহ নলের ভিতর নল গঠনের মতো, দেহ কি করবে? নলের ভিতর নল। আয় আল্লাহ, দেহ কি করতেছে? নলের ভিতর নল। আয় আল্লাহ, নলের ভিতর নল ধরনের গঠনের মতো, নলের ভিতর নল থাকবে এখানে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট, এটা যে তুমি নলের ভিতর নল কই পাবা। দেহ নমনীয়, ইলাস্টিন নির্মিত, কিউটিকল দ্বারা আবৃত। ঠিক আছে, সবই ইলাস্টিন নির্মিত, কিউটিকল থাকবে, নমনীয়। আচ্ছা, সবাত শোষণে এক অণু গ্লুকোজ থেকে হতে কত অণু এটিপি তৈরি হয়? সবাত শোষণে এক অণু গ্লুকোজ থেকে আর কি 36 এটিপি উৎপন্ন হয়, তাই না? তো সবাত শোষণে যে এক অণু গ্লুকোজ থেকে 36 এটিপি, ঠিক আছে, এই যে এক অণু গ্লুকোজ থেকে 36 এটিপি, কয় এটিপি বলো তো? 36। ওকে, 36 এটিপি তৈরি হয় এবং সবাত শোষণে এক অণু গ্লুকোজ থেকে 36 শক্তি তৈরি হয় এবং তা এক এটিপি সমান আবার হচ্ছে 10 ক্যালোরি সমান 1 এটিপি। তখন আর কি তুমি ওই 36 এটিপিকে আর কি মানে 360 ক্যালোরি বলতে পারো। তার মানে কি দাঁড়াচ্ছে যে 1 এটিপি সমান 10 ক্যালোরি। ঠিক আছে, 10 ক্যালোরি। ঠিক আছে, আরে আমি কেন নাই হয়ে যাই। আচ্ছা, ফিতা কৃমি কোন ধরনের? ফিতা কৃমি বলা হচ্ছে প্লাটিহেলমিনথিসের নাম হচ্ছে ফিতা কৃমি। তো তারা তো অবশ্যই অ্যাসিলোমেট, মানে তোমার এই পরিফেরা নিডারিয়া আর কি প্লাটিহেলমিনথিস, এরা আর কি অ্যাসিলোমেট আর কি, মানে সিলম থাকবে না। তো যে ধরনের প্রাণীর দেহে কোনো সিলম থাকে না, তাদের আর কি কোনো সিলম থাকে না এবং ভ্রূণীয় বিকাশের সময় দেহপ্রাচীর ও পৌষ্টিকালীর মধ্যবর্তী ফাঁকা স্থান, দেহপ্রাচীর পৌষ্টিকালীর মধ্যে ফাঁকা স্থান অর্থাৎ ব্লাস্টোসিল মেসোডার্ম উদ্ভূত, আচ্ছা, মেসোডার্ম উদ্ভূত স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে, তাদের অ্যাসিলোমেট প্রাণী বলে। মানে সিলম থাকবে না আর কি, ওই স্পঞ্জি প্যারেনকাইমা কোষে যেহেতু আবৃত থাকতেছে, বাট যাদের সিলম থাকে তাদের আর কি স্পঞ্জি প্যারেনকাইমা কোষ থাকে না। তো এদের যে উদাহরণগুলা, মানে জাস্ট অত লাগবে না, জাস্ট উদাহরণ মনে রাখো। অ্যাসিলোমেট সেটা হচ্ছে পরিফেরা নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, স্টেনোফোরা, ঠিক না? সিওপ্লানা হয়তো হতে পারে, সিওপ্লানা আরেকটা পড়ছিলাম। প্রকৃত পর্বত প্রাণীরা অ্যাসিলোমেট বা সিলমবিহীন, যেমন ফিতাকৃমি, ট্যানিয়া সোলিয়াম, তাই না? প্লাটিহেলমিনথিস পর্বত প্রাণী, প্লাটিহেলমিনথিস পর্বত, এটা হচ্ছে অ্যাসিলোমেট। দেখো প্লাটিহেলমিনথিস আর নেমাটোডা নিয়ে একটু কনফিউশন লাগে, এটা আমার একটা ভিডিও দেওয়া হচ্ছে আর কি, আমি পুরো টেক্সট বুকের একটা ভিডিও দিয়ে দিচ্ছি, ওইটা বারবার দেখলে তোমার কি প্লাটিহেলমিনথিস আর নেমাটোডার মধ্যে আর কনফিউশন ক্লিয়ার হবে। মধ্যপর্দায় অধিক পরিমাণে কি থাকে? মধ্যপর্দায় অধিক পরিমাণে থাকে আর কি পেকটিক অ্যাসিড, তাই না? তো সেটাই আর কি। তো কোষ প্রাচীর প্রধানত 3টি স্তরে বিভক্ত দেখা যায়। এই যে আমাদের যে কোষ প্রাচীরটা, ঠিক আছে, প্রধানত তিনটি স্তরে বিভক্ত দেখা যায়। প্রথম স্তরটা হলো মধ্যপর্দা, দ্বিতীয় স্তরটা হলো প্রাথমিক প্রাচীর। প্রথমে আর কি আমাদের যে কোষ প্রাচীরটা সেটা আর কি 3টা স্তরে বিভক্ত দেখা যায়। প্রথম স্তরটাই বলা হচ্ছে মধ্যপর্দা। আচ্ছা, দ্বিতীয় স্তরটা প্রাথমিক, তৃতীয় স্তরটা হলো সেকেন্ডারি প্রাচীর, ঠিক আছে? তো আমাদের যে হচ্ছে যে এই যে তোমার কোষ প্রাচীরটা, এই কোষ প্রাচীরটা আসলে 3টা স্তরে বিভক্ত, ঠিক আছে? কোষ প্রাচীরটা 3টা স্তরে বিভক্ত দেখা যায়। প্রথম স্তরটা হলো মধ্যপর্দা। প্রথম স্তরটাকে কি বলা হচ্ছে? মধ্যপর্দা, তাই না? প্রথম স্তরটা কি বলতো? প্রথম স্তরটা হচ্ছে মধ্যপর্দা। প্রথম স্তরটা কি? প্রথম স্তরটা হচ্ছে মধ্যপর্দা, ফাইন। দ্বিতীয় স্তরটা হলো প্রাথমিক প্রাচীর। দ্বিতীয় স্তরটি হলো প্রাথমিক প্রাচীর। তার মানে কোষ প্রাচীরের 3টা স্তর দেখা যায় আর কি। কোষ প্রাচীরের 3টা স্তর, প্রথম স্তরকে বলা হচ্ছে মধ্যপর্দা। কোষ প্রাচীরের আর কি 3টা স্তর দেখা যায়। আমাদের যে কোষ প্রাচীর সেটা 3টা স্তর। প্রথম যে স্তরটা সেটা হচ্ছে মধ্যপর্দা, রাইট? দ্বিতীয় স্তরটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, তৃতীয় স্তরটা হচ্ছে আচ্ছা সেকেন্ডারি প্রাচীর, ফাইন। সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট ও গলগি বডি থেকে আসা
পেকটিক অ্যাসিড জাতীয় ভেসিকল মিলিতভাবে পেকটিক জাতীয় ভেসিকল মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে। আচ্ছা, ঠিক আছে। মধ্যপর্দা অধিক পরিমাণে থাকে, মধ্যপর্দা অধিক পরিমাণে থাকে পেকটিক অ্যাসিড, খুবই ইম্পর্টেন্ট, এটা যে কোনো জায়গায় আসতে পারে। এবং প্রাথমিক প্রাচীরে থাকে, প্রাথমিক প্রাচীরে কী থাকে দেখো তো, সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে, তাই না? সেকেন্ডারি প্রাচীর সাধারণত সেলুলোজ ও লিগনিন জমা হয়, এটাও ইম্পর্টেন্ট, দেখো বোল্ড করা আছে। সেকেন্ডারি প্রাচীর সাধারণত সেলুলোজ প্রাথমিক প্রাচীরেও আছে, হেমিসেলুলোজ থাকবে, আবার গ্লাইকোপ্রোটিন আছে প্রাথমিক প্রাচীরে। বাট সেকেন্ডারি প্রাচীর স্পেশালি সেলুলোজ আর লিগনিন আওয়ামী লীগ আর কি, লিগ বুঝছো, লিগ আর কি সেকেন্ডারিতেই থাকে। সে তো সেকেন্ড হয়ে গেছে, আগে ফার্স্ট ছিল, মনে রাখতে পারো লিগনিন। আচ্ছা, মানে এখন তো সেকেন্ডও নেই, সে ফেল মারছে। আগে তো এক নাম্বারে ছিল, প্রধানমন্ত্রী মানে ক্ষমতায় ছিল আর কি। তো লিগের এখন টাইম নেই, লিগ এখন সেকেন্ডারিতে গেছে না। আচ্ছা, ঠিক আছে। সাধারণত কোষ প্রাচীরে আর কি একটু মনে রাখতে পারো, সাধারণত ঠিক আছে, সাধারণত কোষ প্রাচীরে 40% আর কি সেলুলোজ থাকে, ইম্পর্টেন্ট, 20% থাকে আর কি হেমি। মানে দেখো এটা কীভাবে মনে রাখবা, এটা মনে রাখবা এইভাবে যে 40% সেলুলোজ থাকে, তাই না? তাহলে হেমি সেলুলোজ, তাহলে হেমি মানে কি অর্ধেক না? তাহলে 40% যদি সেলুলোজ থাকে তাহলে হেমি সেলুলোজ, হেমি কথাটার মানে বুঝতেছো অর্ধেক, তাহলে অর্ধেক সেলুলোজ, তাহলে সেটা 40-এর অর্ধেক কত? 20%, তাই না? তারপরে 30% থাকবে পেকটিন, প্যাক করবে, এই জন্য 40 আর 20-এর মাঝে থাকবে এরা। আচ্ছা, আর 10% থাকে গ্লাইকোপ্রোটিনটা সবচেয়ে কম। ঠিক আছে, উদ্ভিদের কোষ প্রাচীর প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, এটা অনেক জায়গায় আসছে, অনেক কোচিংয়ের পরীক্ষা আমি পাইছি। ফাইন। নিচের কোনটি হেপারিন নিঃসরণ করে? হ্যাঁ, বেসোফিল আর কি হেপারিন নিঃসরণ করে। হেপারিন কি করে? হেপারিন হচ্ছে যে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। আচ্ছা, বেসোফিল ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হওয়ার প্রবণতা বেশি। বেসোফিলের ক্ষারীয়, হ্যাঁ, বেসোফিলটা কি করে? এই ক্ষারীয় মানে ব্লু কালার, তাই না? ক্ষার মানে তো ব্লু, আর অ্যাসিড মানে লাল। ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হওয়ার প্রবণতা এদের অনেক বেশি। বেসোফিল কোষটি হেপারিন নিঃসরণ করে, এটি হেপারিন নিঃসৃত করে রক্তকে এটি হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিতের ভিতরে জমাট বাঁধতে বাধা দেয়, তাই না? ঠিক আছে, রক্তকে মানে জমাট বাঁধতে বাধা দেয়। এটা আমি আর আগেও বললাম যে হেপারিন হচ্ছে যে তোমার ওই রক্ত জমাট বাঁধতেই বাধা দিবে, মানে সে চাচ্ছে যে আর কি ও ভালো মতো যাক, রক্তগুলো ভালো মতো ফ্লো করুক, মানে কোনো যাতে বাধা টাধা বাধা না থাকে। ঠিক আছে, হেপারিন বুঝছো, মানে রক্তগুলো একদম খুব সুন্দর মতো যাতে পাস করে আমাদের রক্তনালিকার ভিতরে, তাই না? সো রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, জমাট বাঁধতে যখন বাধা দিবে তখনই তো ভালো মতো ফ্লো করবে। আর সেরোটোনিন কী করবে? সেরোটোনিন হচ্ছে অনুচক্রিকা যে সেরোটোনিনটা তৈরি করবে, সেই সেরোটোনিনটা হচ্ছে যে এসে রক্তনালীকে সংকুচিত করবে, যাতে আর কি ওখানে রক্ত জমাট বাঁধে এবং রক্ত যে মানে রক্তপাত যে হচ্ছে এটা যাতে বন্ধ হয়, রক্তপাত। ঠিক আছে। কোন উদ্ভিদের পত্ররন্ধ্র রাতে খোলা ও দিনে বন্ধ থাকে? দেখো, পত্ররন্ধ্র সাধারণত দিনে খোলা থাকে, বাট এখানে কি বলছে? রাতে খোলা থাকে, তাই না? পত্ররন্ধ্র তো সাধারণত রাতে খোলা থাকে না, দিনে খোলা থাকে, এবং দিনে নাকি বন্ধ থাকে, এটা একটু আজব না? সেটা হচ্ছে পাথরকুচি, এই পাথরকুচি মানে আজব। ঠিক আছে, রাতে এদের পত্ররন্ধ্রটা খোলা থাকে, ভালো মতো পড়বা, মানে কোশ্চেনটা খেয়াল করবা যে ভুল যাতে না হয়। কচু, টমেটো, অপরাজিতা এগুলো তো হবেই না। রাতে একমাত্র খোলা থাকবে পত্ররন্ধ্র পাথরকুচি। পাতা ও কচি কাণ্ডের ত্বক ছিদ্রযুক্ত থাকে। পাতা, দেখো, পাতা ও কচি কাণ্ডের ত্বক আর কি ছিদ্রযুক্ত থাকে। ঠিক আছে, ছিদ্রগুলো আনুবেক্ষিক বলে চোখে ধরা পড়ে না। ঠিক আছে। আচ্ছা, এই সব ছিদ্র দুটি অর্ধচন্দ্রাকৃতির, রক্ষীকোষ যে বেশি থাকে, রক্ষীকোষ একটি বড় নিউক্লিয়াস থাকে, বহু ক্লোরোপ্লাস্ট ও ঘন সাইটোপ্লাজম থাকে। ঠিক আছে, ছিদ্রগুলো এইসব ছিদ্র দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ যে বেশি থাকে, দুটো আর কি অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ থাকবে, রক্ষীকোষে একটি বড় নিউক্লিয়াস, রক্ষীকোষে কি থাকবে? একটি বড় নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে, আর বহু ক্লোরোপ্লাস্ট থাকবে, আর ঘন সাইটোপ্লাজম থাকে। উদ্ভিদের বায়বীয় অংশের ত্বকে অবস্থিত, দুটি রক্ষীকোষ দিয়ে বেষ্টিত। উদ্ভিদের বায়বীয় অংশের ত্বকে অবস্থিত। ঠিক আছে, উদ্ভিদের বায়বীয় অংশের ত্বকে অবস্থিত দুটি রক্ষীকোষ দিয়ে বেষ্টিত। উদ্ভিদের বায়বীয় অংশের ত্বকে অবস্থিত। ঠিক আছে, বায়বীয় অংশের যে ত্বকটা সেখানে অবস্থিত। আচ্ছা, দুটি রক্ষীকোষ দিয়ে বেষ্টিত এবং নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে স্টোমাটা বা পত্ররন্ধ্র বলে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো পত্ররন্ধ্র বলে। আচ্ছা, এবার একটু অন্য কালার নেই, পত্ররন্ধ্র বলে। আচ্ছা, রক্ষীকোষের চারদিকে অবশ্যই সাধারণত ত্বকীয় কোষ হতে একটু ভিন্ন আকার, চারদিকে অবশ্যই সাধারণত ত্বকীয় কোষ হতে একটু ভিন্ন আকার আকৃতির ত্বকীয় কোষকে সহকারী কোষ বলে। আচ্ছা, যাই হোক, ওখানে সহকারী কোষও থাকে বাইরের দিকে,
স্টোমাটার নিচে একটি বড় বায়ুকুঠুরি থাকে। স্টোমাটার নিচে কি থাকে? স্টোমাটার নিচে একটা বড় বায়ুকুঠুরি থাকে, তাই না? স্টোমাটার নিচে একটা বড় বায়ুকুঠুরি থাকে। আচ্ছা, তো স্টোমাটার নিচে একটা বড় বায়ুকুঠুরি থাকে, ঠিক আছে। সো স্টোমাটার নিচে একটা কি থাকে? বড় বায়ুকুঠুরি। এসব বায়ুকুঠুরিকে সাবস্টোমাল বা বায়ুকুঠুরি বা শ্বাস, এসব বায়ুকুঠুরি সাবস্টোমাল বা বায়ুকুঠুরি বা শ্বাসকুঠুরি বলে, ঠিক আছে। স্টোমাটাল এয়ার চেম্বার। পত্ররন্ধ্র খোলা ও বন্ধকরণ রক্ষীকোষ কর্তৃক হয়। পত্ররন্ধ্র যে খুলবে আর যে বন্ধ হবে এটা সাধারণত রক্ষীকোষ দিয়ে হয়ে থাকে। সাধারণত দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে। সাধারণত দিনের বেলা কি হয়? পত্ররন্ধ্রটা আর কি খোলা থাকে, ঠিক আছে। সাধারণত দিনের বেলা কি হয়? পত্ররন্ধ্রটা খোলা থাকে। আচ্ছা, আর সাধারণত পাথরকুচি গোত্রের রাতে আর কি পত্ররন্ধ্র খোলা থাকে, আর দিনে আর কি বন্ধ থাকে। আয় আল্লাহ। আচ্ছা, তারপর ঘাসফড়িংয়ের হেপাটিক শিকার সংখ্যা কয়টা? ঘাসফড়িংয়ের হেপাটিক শিকার সংখ্যা আমি ভাবছিলাম 14টা, বাট এখানে দিছে 12টা। ওকে, তো ঘাসফড়িংয়ের হেপাটিক শিকার সংখ্যা হচ্ছে 12টা, ঠিক আছে, 12টা। তো ঘাসফড়িংয়ের যে হেপাটিক শিখা সেটা থাকে আর কি 12টা। কয়টা থাকে? 12টা। আচ্ছা, 12টা, 14টা হবে না। হেপাটিক শিখা অগ্র মধ্য পোস্টিনালী সংযোগস্থলে, অগ্র আর মধ্যের যে পোস্টিনালী এটা সংযোগস্থলে অবস্থিত। কোন আকৃতির 6 জোড়া লম্বা স্বচ্ছ নালিকাকে, কোন আকৃতির, ঠিক আছে, কোন আকৃতির 6 জোড়া লম্বা 6 জোড়া লম্বা স্বচ্ছ নালিকাকে হেপাটিক বা গ্যাস্ট্রিক শিখা বলে। ও, ঠিক আছে, অগ্র মধ্য পোস্টিনালী সংযোগস্থলে অবস্থিত। আচ্ছা, কোন আকৃতির, ঠিক আছে, কোন আকৃতির 6 জোড়া, আচ্ছা, কোন আকৃতির 6 জোড়া লম্বা স্বচ্ছ নালিকাকে হেপাটিক শিখা বা গ্যাস্ট্রিক শিখা বলে? তো ঘাসফড়িংয়ের অত কিছু মনে রাখা লাগবে না। ঘাসফড়িংয়ের হেপাটিক শিখার সংখ্যা হচ্ছে 12টা। 12। তো 2012 সালে কি জানি IPL কাপ নিয়েছিল, যাই হোক 2012 সালে আমি ক্লাস 3-তে পড়তাম। তো ঘাসফড়িং হেপাটিক শিখার সংখ্যা 12টা। হেপাটিক সংখ্যা 12টা শিখা। হিউমেরাস পাওয়া যায় কোথায়? আরে হিউমেরাস, এই যে হিউমেরাস, এটা হচ্ছে আমাদের হিউমেরাস, ঠিক আছে। এই হিউমেরাসটা পাওয়া যায় হচ্ছে আসলে ট্রোগ্যান্ডার হবে না, করোনাইড প্রসেস হবে না, ডেলটয়েড রিজে, ঠিক আছে, ডেলটয়েড রিজে পাওয়া যাবে হিউমেরাসটা, ঠিক আছে। হিউমেরাসটা ডেলটয়েড রিজে পাওয়া যাবে। উদ্ধবার প্রথম অস্থিকে, ওই যে উদ্ধবার যে প্রথম অস্থি, এটা এবার জিএসটিতে কৃষিতে আসছিল। উদ্ধবার প্রথম অস্থিকে বলে হিউমেরাস। এটি একটি লম্বা নলাকার হাড়ে গঠিত। লম্বা আর কি একটা নলাকার, হ্যাঁ, নলাকার হাড়। নলা মানে ভিতরে কি ফাঁপ, মানে ভিতরে তাহলে মানে ফাঁকা আছে আর কি। এর ঊর্ধ্বপ্রান্তে রয়েছে মসৃণ গোল মস্তক। ঊর্ধ্বপ্রান্তে রয়েছে কি বলতো? মসৃণ গোল মস্তক। ঊর্ধ্বপ্রান্তে এখানে রয়েছে মসৃণ গোল মস্তক, তাই না? মসৃণ গোল মস্তক। মূল দেহের মধ্যভাগে পেশি সঞ্চারের জন্য রয়েছে খসখসে ডেলটয়েড ডিস্ক। মূল দেহের মধ্যভাগে পেশি সংযুক্তির জন্য রয়েছে খসখসে ডেলটয়েড ডিস্ক। আচ্ছা, মূল দেহের মধ্যভাগে, তাই না? মূল দেহের কি বলতো? মধ্যভাগে পেশি সংযুক্ত রয়েছে খসখসে ডেলটয়েড। মধ্যভাগে প্রথমে রয়েছে গোলমস্তক ঊর্ধ্বপ্রান্তে, এবং মূল দেহের মধ্যভাগে পেশি সংযুক্তির জন্য রয়েছে ডেলটয়েড ডিস্ক, তাই না? ডেলটয়েড ডিস্ক আর কি হিউমেরাসে আর কি থাকবে। ফাইন, হিউমেরাস পাওয়া যাবে ডেলটয়েড ডিস্কে। ডেল্টাতে তুমি হিউমেরাস পাবা। ডেল্টা। অত্যাধিক আলো উচ্চ তাপমাত্রায় ঘটে কোনটি? অত্যাধিক আলো এবং দেখো কি বলছে, অত্যাধিক আলো এবং উচ্চ তাপমাত্রায়, হ্যাঁ, উচ্চ তাপমাত্রায়, অনেক আলো এবং অনেক তাপমাত্রা, সেখানে কি হবে? আলোক শোষণ। আয় আল্লাহ, কি কয় কেমনে? ফটোফসফোরাইলেশন ভাবছিলাম, হ্যাঁ, ফটোফসফোরাইলেশন, ফটো মানে আলো, এটাও হবে না, অক্সিডেটিভ হবে না, অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে না, ফটোফসফোরাইলেশন হবে না, শোষণ হবে না। আলোক শোষণ ঘটবে অত্যাধিক আলো এবং উচ্চ তাপমাত্রায়। আলোক শোষণ বা ফটো রেসপিরেশন। আচ্ছা, শোষণের আরেকটা নাম হচ্ছে রেসপিরেশন, ঠিক আছে। শোষণের রেসপিরেশন মানে হচ্ছে যে শোষণ, ঠিক আছে। রেসপিরেশন মানে কি বলতো? রেসপিরেশন মানে হচ্ছে আমাদের শোষণ। তো এই আলোক শোষণটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যখন অতিরিক্ত আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ হওয়ার পরিবর্তে আর কি শোষণ হয়। ওকে,
কোন স্তন্যপায়ী প্রাণীরা উঠতে পারে, কারা উঠতে পারে? ভাবছিলাম যে এই ব্যালেন, এটা গেলে তো মুখস্থ করা সম্ভব না। ব্যালেনোপটেরা মাস্কুলাস এগুলো তো মুখস্থ করা কোনোদিনও সম্ভব না। ম্যাক্রোপাস, রিফাস এটাও হবে না। উঠতে পারে কে, কোন স্তন, আচ্ছা এটা একটা স্তন্যপায়ী প্রাণী। হ্যাঁ হ্যাঁ, স্তন্যপায়ী প্রাণী আবার উঠতেও পারে। সেটা কি? টেরোপাস গিগান্টিয়াস। ফল বাদুর। ও রে, টেরোপাস গিগান্টিয়াস হচ্ছে ফল বাদুর। গিগা 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 বাদুরের নামে কেন যে গিগান্টিয়াস থাকে? আচ্ছা ঠিক আছে। তো ফল বাদুর বা ইউথেরিয়া বা প্রকৃত অমরাধর স্তন্যপায়ী প্রাণীর শ্রেণীর অন্তর্ভুক্ত। তো এই টেরোপাস গিগান্টিয়াস, ঠিক আছে, কি বলতো ভাইয়া? টেরোপাস গিগান্টিয়াস। আচ্ছা আরেকবার, টেরোপাস গিগান্টিয়াস ফল বাদুর, এরা আর কি এসব মানে বাদুর তো স্তন্যপায়ী প্রাণী, বা ইউথেরিয়া বা প্রকৃত অমরাধর স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত। আচ্ছা আচ্ছা মানে টেরোপাস গিগান্টিয়াস এটা ফল বাদুরের আর কি বৈজ্ঞানিক নাম। এরা ইউথেরিয়া বা প্রকৃত অমরাধর স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত। ফাইন, এরা আর কি উঠতে পারে এটা মনে রাখো। তো গিগান্টিয়া যেহেতু মানে বাদুর, তো টেরোপাস গিগান্টিয়াস এটা ফল বাদুর। ফাইন। জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা কত? আচ্ছা জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা, জবা ফুলের স্ত্রী কেশর, জবা ফুলে কি আছে? স্ত্রী কেশর আছে, তাই না? জবা ফুলে কি আছে? স্ত্রী কেশর আছে, তাই না? জবা ফুলে কি আছে? স্ত্রী কেশর। তো জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা হচ্ছে 5টা। তো এটা জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা 5টা, ঠিক আছে। আচ্ছা, তো জবা ফুলে স্ত্রী কেশরের সংখ্যা হচ্ছে 5টা। ফাইন। জবা ফুলের পুষ্প প্রতীকের সংখ্যা, জবা ফুলে পুষ্প প্রতীকের ব্যাখ্যা, আমাদের যে জবা ফুলটা এখানে আসলে ধরো পুষ্প প্রতীকের ব্যাখ্যাটা দেওয়া আছে। ফাইন, সেটা দেখি। উপবৃত্তাংশে যে উপবৃত্তাংশ সেটা হচ্ছে 5টি উপবৃত্তে। জবা ফুলের পুষ্প প্রতীকের সংখ্যা। আচ্ছা আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে জবা ফুলের পুষ্প প্রতীক, ঠিক আছে। জবা ফুলের কিসের সংখ্যা? পুষ্প প্রতীকের ব্যাখ্যা আর কি। উপবৃত্তাংশ 5টি, মুক্ত বৃত্তিতে বৃত্তাংশ আছে 5টি, সংযুক্ত পুষ্পপত্র বিন্যাস ভালভেট, খুবই ইম্পর্টেন্ট। দলমণ্ডল পাপড়ি 5টি করে আছে। পুষ্পপত্র বিন্যাস ভালভেট। আচ্ছা, আবার পুষ্পপত্র বিন্যাস এখানে বলছে ভালভেট, আবার এখানে বলছে টুইস্টেড, একই তো হলো। একগুচ্ছ, এটা বই থেকে পাওয়া লাগবে আসলে। সকল পুংদণ্ড একক নলে যুক্ত, একটা নলে আর কি যুক্ত পুংদণ্ডটা। পরাগধানী আর কি মুক্ত, এখানে জবা ফুলে পরাগধানীটা মুক্ত থাকবে। স্ত্রী স্তবে গর্ভপত্র আর কি 5টি। এই সব কেমন জানি 5টি দেখছো? সব কেমন জানি এই যে 5টি। সকল পুংদণ্ড একক নলে যুক্ত। আচ্ছা, সকল পুংদণ্ড একক নলে যুক্ত। সকল পুংদণ্ড, এই যে আমাদের যে পুংদণ্ডটা একক নলে যুক্ত, সকল পুংদণ্ডটা হচ্ছে যে একক নলে যুক্ত। পরাগধানী আর কি মুক্ত, পরাগধানী মুক্ত, ঠিক আছে, পরাগধানী মুক্ত। স্ত্রী স্তবে গর্ভপত্র 5টি, সংযুক্ত, গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। গর্ভাশয়টা কি বলতো? অমরাবিন্যাস অক্ষীয়। গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। আর স্ত্রী স্তবকে গর্ভপত্রটা 5টি। গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। পুষ্পপতি থেকে প্রতীয়মান হয়ে ফুলটি বহু প্রতিসম উভলিঙ্গ। আচ্ছা জবা ফুল আমি এটা দেখবো নি। তো জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা 5টি, এটা মনে রাখো। সব কেন দিন 5টি, দেখো উপবৃত্তাংশ 5টি, উপবৃত্তিতে উপবৃত্তাংশ 5টি এবং মুক্ত আছে পুষ্প প্রতীকের ব্যাখ্যাটা। তারপর সংযুক্ত পুষ্পপত্র বিন্যাস ভালভেট বলছে, দলমণ্ডলের পাপড়ি 5টা, এই আর কি। সো সেটাই আর কি, 5টাই কেন জানি বেশি। কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ দেখা যায়? হ্যাঁ, অন্ততকে একদম ভেতরেও থাকে অন্ততকে আর কি তুমি ক্যাসপেরিয়ান স্ট্রিপ দেখতে পারবে আর কি, ঠিক আছে, ক্যাসপেরিয়ান স্ট্রিপ। আচ্ছা, তো কি বলছে দেখি? অন্ততক বা স্টিলির বাইরে এবং কর্টেক্সের নিচে। আচ্ছা, স্টিলির বাইরে এবং কী বলতো কর্টেক্সের নিচে একস্তর বিশিষ্ট অন্ততক অবস্থিত। কর্টেক্সের নিচে মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্ততক বিদ্যমান। মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে আর কি অন্ততক থাকবে, মূলে এবং
মানে যে কোনো উদ্ভিদেরই মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। এসের কোষগুলো ফাঁকাবিহীন সুনির্দিষ্ট পিপাকৃতির, মূলের অন্ততকে কোষের প্রস্থ ও পার্শ্বপ্রাচীর সুবেরিন লিডিং যুক্ত সরু ফিতার মতো যে বেষ্টনী সৃষ্টি করে তাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে। বিজ্ঞানী ক্যাসপেরি লক্ষ্য করেন 1865 সালে। মূলের অন্ততকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে। মূলের অন্ততকে এই যে মূলের বলছে এখানে, তো মূলের, আচ্ছা আমি একটু নিচে যাই। আচ্ছা তো এই যে কই বলো তো, মূলের এই যে মূলের অন্ততকে আর কি তোমার ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে। অন্ততকে যেসব কোষগুলো প্রাচীর পাতলা থাকে তাদের যেসব প্রাচীর পাত তাকে প্যাসেজ সেল বলে। অনেক সময় এই স্তরে প্রচুর শ্বেতসার কণিকা বিদ্যমান থাকতে দেখা যায়। অনেক সময় কি হয়, এই স্তরে আর কি এই স্তরের শ্বেতসার কণিকা বিদ্যমান থাকতে দেখা যায় এই স্তরে। এই স্তরকে শ্বেতসার আবরণ বলে। সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে শ্বেতসার আবরণ থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে শ্বেতসার আবরণ থাকে। অন্ততক সম্ভবত খাদ্য সঞ্চয়। অন্ততক কী করে? সম্ভবত খাদ্য সঞ্চয় করে, তাই না? ভিতরের অংশকে রক্ষা করা। অন্ততক সম্ভবত খাদ্য সঞ্চয় করে। অন্ততকটা কী করে? অন্ততকটা সম্ভবত খাদ্য সঞ্চয় করে, ঠিক আছে? অন্ততকটা সম্ভবত খাদ্য কী করে? সঞ্চয় করে। অন্ততক সম্ভবত খাদ্য কী করে? সঞ্চয় করে। ভিতরের অংশকে রক্ষা করে। অন্ততক সম্ভবত খাদ্য কী করে? সঞ্চয় করে, তাই না? তো অন্ততক কী করে? খাদ্য আর কি ও সঞ্চয় করে, ভেতরের অংশকে রক্ষা করে। অন্ততক মূলচাপ নিয়ন্ত্রণ করার ভূমিকা রাখে। আচ্ছা, ভাস্কুলার বান্ডল ও তৎসংলগ্ন কোষগুলো যাতে পানিতে আবদ্ধ হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেজন্য অন্ততক আর কি বাঁধ সৃষ্টি করে আর কি, ঠিক আছে? তো অন্ততকে আর কি তুমি ক্যাসপেরিয়ান স্ট্রিপ দেখতে পারবা, ঠিক আছে? অন্ততকে এই ক্যাসপেরিয়ান স্ট্রিপটা দেখতে পারবা অন্ততকে, ফাইন। কোনটি ডাইনাইট্রোজেন সংবোধনকারী ব্যাকটেরিয়াম? তো ডাইনাইট্রোজেন সংবোধনকারী ব্যাকটেরিয়াম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। ডাইনাইট্রোজেন সংবোধনকারী যে ব্যাকটেরিয়া, নাইট্রোজেন সংবোধনকারী ব্যাকটেরিয়া সেগুলো কি কি? সেগুলো হচ্ছে যে অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, সিউডোমোনাস। অ্যাজোটোব্যাক্টর ক্লস সিউডোমোনাস ব্যাকটেরিয়া সরাসরি বায়ু হতে নাইট্রোজেন, ব্যাকটেরিয়া এগুলো কি করে? সিউডোমোনাস এসব ব্যাকটেরিয়া সরাসরি বায়ু হতে নাইট্রোজেন গ্রহণ করে। সরাসরি আর কি বায়ু হতে আর কি নাইট্রোজেন গ্রহণ করে মাটিতে আর কি যৌগ স্থাপন করে। সো এসব ব্যাকটেরিয়া হচ্ছে কি বলতো? সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, ফাইন। কোন ধরনের চলন দ্বারা হাইড্রা আরোহণ ও অবরোহণ সম্পন্ন হয়? হামাগুড়ি, এটা নিয়ে অনেক পড়ছিলাম, যদি এটা পারলাম না। তো কোন ধরনের চলন, দেখো কোন ধরনের চলন দ্বারা হাইড্রা আরোহণ ও অবরোহণ সম্পন্ন হয়? হাইড্রার কি হয়? আরোহণ করবে, উপরে আরোহণ করবে এবং অবরোহণ আর কি সম্পন্ন হয় কোনটা দ্বারা? হামাগুড়ি দ্বারা, তাই না? কোনটা দ্বারা? হামাগুড়ি দ্বারা। আচ্ছা, তো হামাগুড়ি বা ক্রলিং প্রক্রিয়া হাইড্রা আরোহণ ও আবরোহণ সম্পন্ন করে, ঠিক আছে? তো এই হাইড্রার বাবা যে আরোহণ এবং অবরোহণ সম্পন্ন করবে সেটা হামাগুড়ি বা ক্রলিংয়ের মাধ্যমে, ঠিক আছে? হামাগুড়ি বা কি ক্রলিং, এই প্রক্রিয়ায় হাইড্রা কোষিকার সাহায্যে, কোষিকা মানে সুতা আকৃতির দেহ থেকে যেটা বের হয়, কোষিকার সাহায্যে কাছাকাছি কোনো বস্তুকে আঁকড়ে ধরে। ওই কোষিকা মানে হাতটা তেকলে দিয়ে, হ্যাঁ, তার ওই তেলাপোকার দেখো না, তেলাপোকার হচ্ছে যে হাঁটেও, মানে কি বলবো, তার হাত পা ওগুলোই ওটাতে হাঁকড়ে ধরে, এরকম 4-5-6টা হাত পা দিয়ে হাঁকড়ে ধরে। পরে পাদচাকতি মুক্ত ও কোষিকা সংযুক্ত করে। পরে পাদচাকতি কী করে? মুক্ত কোষিকা সংযুক্ত করে। আচ্ছা, পাদচাকতিকে নতুন জায়গায় স্থাপন করে। পাদচাকতিকে নতুন জায়গায় আরোহণ অবরোহণ জন্য হাইড্রা যে কোনো জলজ উদ্ভিদকে আঁকড়ে ধরে। আরোহণ এবং অবরোহণের জন্য হাইড্রা যে কোনো জলজ উদ্ভিদকে কী করে? আঁকড়ে ধরে, ফাইন। তো তাহলে হাইড্রা আরোহণ এবং অবরোহণ সম্পন্ন করে হচ্ছে এই তোমার হামাগুড়ি বা ক্রলিংয়ের মাধ্যমে, ঠিক আছে? সামারসল্টিং হবে না। আচ্ছা, আরশোলার পরিপাকীয় খাদ্য পৌষ্টিকতন্ত্রের কোন অংশ হতে পরিশোষিত হয়? আচ্ছা, আরশোলার, আচ্ছা কয় মিনিট হলো? আচ্ছা, আরশোলার পরিপাকীয় খাদ্য পৌষ্টিকতন্ত্রের কোন অংশ হতে পরিশোষিত হয়? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমার জন্য, যে আরশোলার যে পরিপাকীয় খাদ্যটা সেটা পৌষ্টিকতন্ত্রের কোন অংশ হতে, পৌষ্টিকতন্ত্রের একটা অংশ, মানে আসলে যে ধরো তোমার মানে তেলাপোকা সে যে খাদ্যটা খাইলো, পরিপাক হলো খাদ্যটা, সেটা পৌষ্টিকতন্ত্রের একটা অংশ থেকে শোষিত হতে হবে, তাই না? দেহের বিভিন্ন অঙ্গে যেতে হবে পৌষ্টিকতন্ত্রে। তো সেটা হবে মেসেন্টেরন এবং যকৃৎ শিখা থেকে, আমি ভাবছি গিজার্ড হবে। তো
তো সেটা হবে কি বলতো মেসেন্টেরন এবং যকৃৎ শিখা। মেসেন্টেরন গিজার্ড হবে না, মেসেন্টেরন ক্রপ হবে না, ক্রপ যকৃৎ শিখা হবে না। ম্যাচ থাকবে ম্যাসে যকৃৎ, ম্যাসের ছেলেপেলেদের কলিজা বড় ম্যাসের ছেলেপেলেদের কলিজা বড় আর কি, তাই না? সো ম্যাসের ছেলেপেলেদের কলিজা বড়, তারা অনেক শক্তিশালী আর কি, মনে রাখতে হবে। তো মেসেন্টেরন বা আর কি যকৃৎ শিখা। তো আসলে পরিপাকীয় খাদ্য পৌষ্টিকতন্ত্রের কোন অংশ হতে পরিশোষিত হয়, তো সেটা মেসেন্টেরন এবং যকৃৎ শিখা। এখানে কি বলছে, মেসেন্টেরন ও স্টোমোডিয়ামের সংযোগ স্থলে থাকে গ্যাস্ট্রিক বা হেপাটিক শিখা। মেসেন্টেরন ও স্টোমোডিয়ামের সংযোগস্থলে থাকে গ্যাস্ট্রিক বা হেপাটিক শিখা। আচ্ছা, মেসেন্টেরনের লুমেন এ খাদ্যবস্তুর পরিপাক ঘটে। মেসেন্টেরনের কি বলতো, লুমেন, তাই না? মেসেন্টেরনের লুমেন এই খাদ্যবস্তুর আর কি পরিপাক ঘটে, এর প্রাচীরে অবস্থিত ভিলাই। লুমেনটা কি করে, খাদ্যবস্তুর পরিপাক ঘটে। মেসেন্টেরনের যে লুমেনটা সেটা খাদ্যবস্তুর পরিপাক ঘটায় এবং এর প্রাচীরে অবস্থিত যে ভিলাই, আচ্ছা, মেসেন্টেরনের খাদ্যরসটা আর কি শোষণ করে, ভিলাই খাদ্যরস শোষণ করে এবং লুমেনটা আর কি খাদ্যবস্তুর পরিপাক ঘটায়। মেসেন্টেরন স্টোমোডিয়ামের সংযোগস্থলে গ্যাস্ট্রিক বা হেপাটিক শিখা থাকে। আচ্ছা, মেসেন্টেরন ও গিজার্ড, ফাইন। সরি, মেসেন্টেরন ও যকৃৎ শিখা। কোন অস্থির চারকোনা প্লেটের মতো প্যারা দিলে, প্যারাইটাল মানে বুঝতেই পারতেছো, ফ্রন্টাল হবে না, টেম্পোরালও হবে না, টেম্পু স্ফেনয়েডও হবে না। প্যারাইটাল হচ্ছে আর কি চারকোনা প্লেটের মতো। ওই চারকোনা প্লেটে ভাত খেলে তোমার একটু প্যারাই খেতে হবে, কারণ গোল প্লেট হলে কি তোমার সুবিধা হতো, তাই না? সো চারকোনা প্লেটের মতো কোনটা, প্যারাইটাল। করটিকা প্যারাইটাল চারকোনা প্লেটের মতো, করটিকাতে থাকবে প্যারাইটাল। করটিকা মানে মাথার অস্থি, যার কি সংখ্যায় দুইটা। ফ্রন্টাল অস্থির পশ্চাতে খুলির দুই পাশে একটি করে অবস্থিত। ফ্রন্টাল অস্থির পশ্চাতে, ফ্রন্টাল যে অস্থিটা এটার পিছের দিকে খুলির দুই পাশে একটি করে আর কি অবস্থিত আর কি। ফ্রন্টাল অস্থির পশ্চাতে খুলির দুই পাশে আছে, খুলির দুই পাশে, ফ্রন্টাল মানে এটা, খুলির দুই পাশে আর কি প্যারাইটাল একটি করে অবস্থিত। ফাইন, গেল। শতকরা কত ভাগ কার্বন ডাইঅক্সাইড কার্বামিনো যৌগরূপে পরিবাহিত হয়? খুবই ইম্পর্টেন্ট এটা, 27%, এটা একদম মুখস্থ করবা। শতকরা কত ভাগ কার্বন ডাইঅক্সাইড কার্বামিনো যৌগরূপে পরিবাহিত হয়? কার্বন ডাইঅক্সাইডটা কার্বামিনো, ঠিক আছে, মিনা, তো মিনা আর কি 27%, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড যখন কার্বামিনো রূপে আর কি তোমার এই পরিবাহিত হবে সেটা 27%। বাইকার্বনেট রূপে একটু বেশি, দেখো বাইকার্বনেট রূপে বলছে 65% কার্বন ডাইঅক্সাইডটা, আর কার্বনিক অ্যাসিড রূপে যেটা ভৌত দ্রবণ সেটা 5%, এবং কার্বামিনো 27%, খুবই ইম্পর্টেন্ট। বাইকার্বনেটটাও মনে রাখো যে 65, ঠিক আছে, বাইকার্বনেটটাও মনে রাখো, একটু বাইকার্বনেটটা একটু বেশি, কার্বামিনো 27%, এবং কার্বনিক অ্যাসিডটা একটু কম, 5% জাস্ট। ফাইন, ঠিক আছে। পিউরিনের সংকেত কোনটা? পিউরিন 2 রিং নিয়ে গঠিত আর কি, অ্যাডিনিন আর গুয়ানিন মনে থাকে, পাইরিমিডিনটা আবার 1 রিং নিয়ে থাকে। দেখো, পিউরিনটা 2 রিং নিয়ে গঠিত, যে এরকম আর কি 2টা রিং থাকবে, সে কোনো মতে আগাচ্ছি, 2টা বেনজিন রিংয়ের মতো থাকে আর কি। তো এটাকে বলা হচ্ছে পিউরিন। তো পিউরিন 2 রিং নিয়ে গঠিত। ডিএনএ অণুতে অ্যাডেনিন গুয়ানিন নামক দুই প্রকার আর কি পিউরিন থাকে, অ্যাডেনিন ডিএনএতে, ঠিক আছে, অ্যাডেনিন আগু। তো পিউরিনের সাধারণ সংকেত C5H4N4, ঠিক আছে। পাইরিমিডিনেরটা আপাতত মনে হচ্ছে না, 2টা রিং থাকবে পিউরিনে, 5 থেকে শুরু হবে, 4 করে যাবে, ঠিক আছে, C5H4N4। ফাইন, পিউরিন গেল। অ্যাডেনিন গুয়ানিন। হৃৎপিণ্ডে আবৃতকারী পর্দার নাম কি? পেরিকার্ডিয়াম, খুবই স্বাভাবিক। কার্ডিয়া মানে কার্ডিয়াক চক্র, তাই না? আমাদের কার্ডিয়াক চক্রের সময়কাল কত? 0.8 সেকেন্ড। এটা তো আমি এর আগে ক্লাসে বলছি যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল 0.7 সেকেন্ড, অ্যাট্রিয়ামের সিস্টল 0.1 সেকেন্ড, এটা মিলে একটা কার্ডিয়াক চক্র, মানে কার্ডিয়াক একটা সময়কাল। তারপরে নিলয়ের ডায়াস্টল 0.5 সেকেন্ড, নিলয়ের সিস্টল 0.3 সেকেন্ড, এটা মিলে আর কি একটা কার্ডিয়াক সময় সম্পূর্ণ হয়। তো হৃৎপিণ্ডের যে আর কি আবৃতকারী পর্দা সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবৃতকারী যে পর্দা সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম, ঠিক আছে। হৃৎপিণ্ডের ভেতরের যে স্তর সেটাকে বলা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, মধ্যবর্তী স্তরটা হচ্ছে মায়োকার্ডিয়াম। ভেতরে থাকবে এন্ডোকার্ডিয়াম, স্বাভাবিক। পর্দাটা হচ্ছে পেরিকার্ডিয়াম, ভেতরের স্তরটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, মধ্যবর্তী স্তরটা হচ্ছে মায়োকার্ডিয়াম, এবং কোষপ্রাচীরের অপর নাম হচ্ছে সেল ওয়াল। ফাইন।
মায়োসিস বিভাজনের যে পর্যায়ে ক্রসিং ওভার ঘটে তাকে বলা হয় প্যাকাইটিন। হ্যাঁ, প্যাকাইটিন, প্যাক, এই যে প্যাকাইটিন এরকম মনে রাখি, প্যাকাইটিনের ক আর কতে আর কি ক্রসিং ওভার, তাই না? তো এটা কি পড়বো আবার, লেপটোটিন বহুক্রোমোমিয়ার দেখা যায়। আচ্ছা দেখি একটু পড়ি। হ্যাঁ, প্রোফেজ একের উপপর্যায়গুলো দেখো। লেপটোটিন ফার্স্ট অফ অল বহুক্রোমোমিয়ার দেখা যাবে এখানে। বহুক্রোমোমিয়ার দেখা যায় লেফটে তুমি শুয়ে আসছো, অনেকগুলো মেয়েকে নিয়ে শুয়ে আসছো তুমি লেফটে। বহুক্রোমোমিয়ার দেখা যাবে, তুমি লেফটে শুয়ে আসো অনেকগুলো মেয়েকে নিয়ে। তো বহুক্রোমোমিয়ার দেখা যায় বুকে, তুমি বুকে নিলা মেয়েদেরকে, লেফটে শুয়ে আসো বুকে নিলা মেয়েদেরকে অনেকগুলো মেয়ে, এবং সে পোলারাইজড বিন্যাস, এবং তাদেরকে গোলাপ দিলা, গোলাপটাই হচ্ছে পোলারাইজড বিন্যাস। আল্লাহ, নটি হয়ে গেলাম। জাইগোটিনে কি হয়? যাই মানে কি, কেন? এই যে ভাই, এই ভাই যাই, এখন যাই থাকেন, বাই বাই বাই, কেন ভাই? সিনা খেতে হবে, এটা মনে রাখতাম। সেন্ট্রাল বিভক্তির সূচনা ঘটে, এখানে কি হয়? সেন্ট্রাল বিভক্তির সূচনা ঘটে জাইগোটিনে। সেন্ট্রিয়লটা যে বিভক্ত হতে হবে সেটা সূচনা ঘটে, সেন্ট্রিয়ল বিভক্ত হবে, এটার সূচনা ঘটে কোথায়? সেন্ট্রিয়ল বিভক্ত হতে হবে, এটার সূচনা ঘটে জাইগোটিনে। ফাইন। প্যাকাইটিনে কি হয়? আসো, প্যাকাইটিনে কি হয়? প্যাকাইটিনে আর কি টেট্রাট অবস্থা তৈরি হয়, টেট্রাট কায়াজমা দেখা যায়। প্যাকাইটিন খুবই ইম্পর্টেন্ট। তারপরে ক্রসিং ওভার তো ঘটে, তাহলে এখানে প্যাকাইটিনে আবার কতে কায়াজমা, প্যাকাইটিনের এখানকার কায়াজমা দেখা যায়। টেট্রাট চারটা অবস্থা আর কি সৃষ্টি হয় টেট্রাট, এটা প্যাকাইটিনে তুমি দেখতে পারবা। ফাইন। তো লেপটোটিনে বহুক্রোমোমিয়ার দেখা যায়, মানে অনেকগুলা মেয়ে আছে আর কি তোমার সাথে, তাদেরকে বুকে নিছো এবং তাদেরকে তুমি রোজ দিলা, পোলারাইজড বিন্যাস, ঠিক আছে? ফাইন। এবং ডিপ্লোটিন আর কি, ডিপ্লোটিনে কি হয়? ডিপ্লোটিনে আর কি লুপের সৃষ্টি হয়, ডিপ্লোটিন, এবং এখানে প্রান্তীয়করণও হয়। ডিপ্লোটিনে লুপের সৃষ্টি হয়, প্রান্তীয়করণও হয়। ফাইন গেল। আচ্ছা, কোনটি হলদে সবুজ বর্ণের জন্য দায়ী রঞ্জক পদার্থ? ক্লোরোফিল। ক্লোরোফিল হচ্ছে যে মানে অন্য কালার, সবুজ হলে হচ্ছে আর কি আচ্ছা হলুদ সবুজ বলছে তাই না? সবুজ বললেই তো ক্লোরোফিল আর কি, না ছাড়া আর কি অন্য কালার হলে সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট হতো। সেটা আমি মোটামুটি মনে হয় এরিথ্রোসায়ানিন হবে না, স্যান্থোফিল হবে না, ফাইকোসায়ানিন হবে না, এগুলা এরিথ্রোসায়ানিন মানে লাল কালার, স্যান্থোফিল মানে নীল কালার, ফাইকোসায়ানিন আই ডোন্ট নো। হলুদ সবুজ রঙের জন্য দায়ী হচ্ছে আমাদের এই ক্লোরোফিল। হলদে সবুজ আর ক্লোরোফিল বি, ক্লোরোফিল এটা, ঠিক আছে, ক্লোরোফিল এটা হচ্ছে হলদে সবুজ। তো দেখো, ক্লোরোফিল এটা হচ্ছে যে হলদে সবুজ, আর ক্লোরোফিল এই যে বিটা হচ্ছে নীলাভ সবুজ, ঠিক আছে? এটা আসতে পারে, ইম্পর্টেন্ট। একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামত অবস্থায় মিনিটে কতবার শ্বসন ক্রিয়া সম্পাদন করে? একজন সুস্থ পূর্ণবয়স্ক, দেখো এটা একটু ইম্পর্টেন্ট, সুস্থ পূর্ণবয়স্ক মানুষ, একজন সুস্থ পূর্ণবয়স্ক বিশ্রাম, যত মানুষটা আর কি বিশ্রাম নিচ্ছে তাই না? তো সেই বিশ্রামত অবস্থায় মিনিটে কতবার শ্বসন ক্রিয়া, মিনিটে কতবার শ্বসন ক্রিয়া, ঠিক আছে? একজন সুস্থ মানুষ ধরো বিশ্রাম নিচ্ছে, সে এই বিশ্রাম নেওয়া অবস্থায় মিনিটে কতবার শ্বসন ক্রিয়াটা সম্পাদন করে? 14 থেকে 18 বার, 30 থেকে 40 বার হবে না, 7 থেকে 10 বার হবে না, 14 থেকে 18, তাই না? 14 থেকে 18। তো এটা মনে রাখতে পারো যে তুমি ধরো আমি ক্লাস 8-এ, আমার বয়স ছিল 14 বছর, তারপর 18 বছর, তো এই বয়সটা, এই 14 থেকে 18 বছর বয়সটা খুবই মানে ক্রিটিক্যাল। এই বয়সটাতে যদি কেউ নিজেকে ঠিক না রাখতে পারে, সে গেছে আর কি। হ্যাঁ, প্রচুর মানে পাওয়ার থাকে এই বয়সে, মানে যে কোনো কিছু সে করতে পারবে, এবং এখানে আর কি যৌন প্রবণতা প্রচুর দেখা যায় এই বয়সে, এই সময়টা। একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামত অবস্থায় শোষণ হার 14 থেকে 18 বার পার মিনিট, আর নবজাতক শিশুর শোষণ হার 40 বার পার মিনিট, ঠিক আছে? নবজাতক শিশুতে বেশি হবেই। ফাইন। আমাদের লাস্ট কোশ্চেন, নিচের কোনটি গলগি বডির বিশেষ নাম নয়? তো গলগি বডির বিশেষ নাম হচ্ছে ডিকটায়াজম, ইডিওজম, লাইপোকন্ড্রিয়া। আসো একটু পড়ি। তো ইতালীয় স্নায়ুবিদ ক্যামিলো গলগি 1898 সালে প্রথম পেঁচা বিড়ালের স্নায়ুকোষে এটি দেখতে পান। আচ্ছা, এটি তার নামানুসারে পরবর্তীকালে অ্যাঙ্গোর নাম রাখায় গলগি বডি। বডি হবে না, বডি। স্নায়ুতন্ত্রের গঠনের বিষয়ে গবেষণার জন্য ক্যামিলো গলগিকে 1906 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়, ইম্পর্টেন্ট না খুব একটা। ডাল্টন ও ফেলিক্স 1954 সালে গলগি বস্তুর ইলেকট্রনিক আণুবীক্ষণিক গঠন সম্পর্কে ধারণা দেন। সেটা হচ্ছে, তাহলে এই গলগি বডির এই আণুবীক্ষণিক গঠন সম্পর্কে ধারণা দেয় কে? ডাল্টন আর ফেলিক্স। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি সৃষ্টি হয়, খুবই ইম্পর্টেন্ট।
মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডির তৈরি হয়। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডির তৈরি হয়। এদেরকে আর কি ডিকটায়োজম, ইডিওজম, লাইপোকন্ড্রিয়া নামে অভিহিত করা হয়। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।